অবিরত চলছে সবাই, চলছে সাথে রেডিও ফুর্তি, সকাল দুপুর সন্ধ্যা রাতে শুনছে সবাই রেডিও ফুর্তি। সেই এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড আজকে আমরা আপাতত ঘটনায় চলে যাই। তো আমাদের সাথে গেস্টরা রয়েছেন। গেস্টদের কাছে যাওয়ার আগে আপনাদের পাঠানো যে ইমেল এবং যে ইমেল আমি শিহরিত হয়েছি, আমাদের আজকে এইখানে আজকে আমাদের সাথে ভূত এফএমে থাকার কথা ছিল। খুব বেশি আশা ছিল যে উনি আসবেন, কিন্তু পরীক্ষার কারণে আসতে পারেনি। কারণ বিষণ্ণ আর্তনাদ নাম, যদিও এটা তার ছদ্মনাম এবং তিনি আসল নামটা জানাতে চান না। তো বিষণ্ণ আর্তনাদকে আমি যখন বললাম যে আপনি কি আসতে পারবেন, সে চেষ্টা করলো এবং তারপর জানালো যে না, তার ইউনিভার্সিটিতে এক্সামের কারণে এবং এই সমস্ত কারণে তিনি আসতে পারেননি। তো তার ঘটনাটা আমার কাছে আছে, সেই ঘটনাটা আমি কিছুটা তার মতো করে কিছুটা আমার মতো করে আমি বলবো, ঘটনাটা ঠিক রেখে আর কি। সেটা হচ্ছে যে উনি ঘটনা যেটা শেয়ার করেছেন সেটা 2009-এর জানুয়ারি মাসের একটা ঘটনা। এবং তিনি বলেছেন যে তারা মংলা পোর্টে থাকতেন এবং একদিন বিকেলে তখন 4:45 বাজে এবং একদম পরিষ্কারভাবে লিখেছেন 4:45 মানে 4:45, 4:45 এবং তিনি এবং তার ফ্রেন্ড রাহাত, অর্থাৎ বিষণ্ণ আর্তনাদ এবং রাহাতের নামটাও ছদ্মনাম, আসল নামটা তিনি লেখেননি সঙ্গত কারণে। এবং তিনি বলেছেন যে রাহাত জানালো যে একটা খুব জরুরি কাজে ঢাকা যাবে এবং ঢাকা তাদেরকে যেতেই হবে। এবং তিনি রাহাতের সাথে কথা বলে যেটা বুঝলো যে ঢাকা তাদের আসলে যেতেই হচ্ছে এবং অনেক অনুরোধ করলো তার সাথে যাওয়ার জন্য। সো রাজি হয়ে গেল আমাদের বিষণ্ণ আর্তনাদ। এবং যেহেতু শীতের রাত ছিল তারা দ্রুত রেডি হলেন এবং রেডি হওয়ার পরও তারপরও বেরোতে তাদের যেটা হয় আর কি, একটু দেরি হয়ে যায়। এবং যেটা হলো তাই হলো যে 8টা বেজে গেল, প্রায় রাত 8টা তখন। তো মংলা থেকে ঢাকা যেতে তাদেরকে কাটাখালী নামের একটা জায়গায়, আপনারা যারা খুলনা থেকে শুনছেন তারা নিশ্চয়ই জায়গাগুলোর নাম জানেন এবং চেনেন, এই জায়গায় যেতে হবে। এবং সেই জায়গাতে তারা লোকাল বাসে করে রওনা হলেন। কিন্তু 20 কিলোমিটারের মতো যাওয়ার সাথে সাথেই যে ঘটনাটা ঘটলো সেটা বাসটা নষ্ট হয়ে গেল। এবং ঘটনার আলামত শুরু হয় এভাবেই। আমার মনে হয় যে সবগুলো ঘটনাই এই বাসটা যদি নষ্ট না হতো তাহলে পরের ঘটনাগুলো নিশ্চয়ই ঘটতো না। তো বাসটা নষ্ট হয়ে গেল এবং সেই কারণে তাদের 2 ঘন্টা লেট হয়ে যায়। এবং তারা যখন কাটাখালীতে এসে পৌঁছান তখন রাত 10টা। কাটাখালীতে কোনো বাস তারা পাননি, ফলে তারা খুলনাতে বাধ্য হয়ে যেতে হলেও তাদেরকে খুলনায় চলে গেলেন তারা। এবং খুলনার নতুন রাস্তা নামের একটা জায়গা আছে, যারা খুলনায় আছেন তারা নিশ্চয়ই জানেন, এবং সেখান থেকে ঢাকার বাস ধরবেন তারা, এরকম ঠিক করলেন তারা। এবং তারা যখন নদী পার হয়ে রূপসায় আসলেন তখন রাত 10:45 এবং শীতের রাত বলে লোকজন ছিল না। আর তারা যেটা করলেন সেই মুহূর্তে, যেটা করণীয় ছিল আর কি, তারা একটা বেবি ট্যাক্সি খুঁজলেন এবং পেয়েও গেলেন। না, বেবি ট্যাক্সি খুঁজেনি তো প্রথমে পাওয়া যাচ্ছিল না, অনেক খুঁজে একটা বেবি ট্যাক্সিকে 3 গুণ ভাড়া দিয়ে তারা রাজি করতে পারলেন যে 3 গুণ ভাড়াতে তারা নতুন রাস্তা যাবার জন্য। এবং রাস্তা ছিল ফাঁকা আর বেবি ট্যাক্সি চালক ফুল স্পিড দিয়ে ট্যাক্সি চালাতে লাগলেন। গেস হোয়াট? তুতপাড়া নামে একটা জায়গা আছে এবং সেই জায়গায় একটা, আপনারা যারা খুলনায় আছেন এবং যারা খুলনায় গেছেন তারা জানেন সেখানে একটা কবরস্থান আছে এবং মানে কবরস্থান নামের একটা জায়গা আছে। এবং সেই জায়গাটায় আসা মাত্র যেটা হলো, চালক হঠাৎ করে খুব জোরে একটা ব্রেক করলেন এবং তারা দেখলেন যে একটা বৃদ্ধ লোক একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, জাস্ট একটুর জন্য। কিন্তু তারা জানেন যে রাস্তা একদম ফাঁকা ছিল। হঠাৎ করে বেবি ট্যাক্সির সামনে সেই লোকটার আসার কথা না, আর যেখানেই আসুন না কেন তিনি বেবি ট্যাক্সির সামনে আসবেন কেন? তো চালক খুব রেগে গেলেন। চালক রেগে গিয়ে লোকটাকে অনেক গালাগালি করতে শুরু করলেন এবং তারাও ওই লোকটার সাথে রাগারাগি করতে শুরু করলেন। কারণ তারা যাচ্ছিলেন ঢাকায় এবং মাঝখানে এরকম যাত্রা বিরতি বারবারই, একবার বাস নষ্ট হচ্ছে, একবার লেট হয়ে যাচ্ছে, একবার এরকম হঠাৎ করে মানুষ সামনে চলে আসছে, তাদের ভালো লাগেনি। তো তারা নিচে নেমে লোকটার দিকে তাকিয়ে থাকলেন এবং তাকে যেটা দেখলেন যে লোকটার একটা চোখ নষ্ট,
এবং লোকটা একভাবে বিষণ্ণ আর্তনাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাহাত এটা খেয়াল করেছিল এবং খুবই ভয় পেয়েছিল রাহাত এবং তারা দুজনেই। দ্রুত তারা ট্যাক্সি চালানোর জন্য চালককে বললেন যে তাড়াতাড়ি চলেন। এরপর যখন তারা গোয়ালখালী নামের আরেকটা জায়গা, সেই জায়গায় আসলেন, তখন তাদের ট্যাক্সি হঠাৎ করে থেমে যায় এবং চালক ওয়েট করতে বলেন। গোয়ালখালী থেকে নতুন রাস্তা খুব বেশি দূরে না, আর তাই তারা ভ্যান খুঁজতে লাগলেন এবং গোয়ালখালীতে একটা কবরস্থান আছে। আজব ব্যাপার, মানে প্রত্যেকটা জায়গায় একটা করে কবরস্থানে, এবং সেই জায়গাতেই সামহাও তাদের ব্রেক করতে হচ্ছে, সেই জায়গাতেই এসে ঘটনাগুলো ঘটছে। এবং সেই কবরস্থানের কাছে এসে তারা দেখলেন যে ওই কবরস্থানের কাছে রাহাত একটা ভ্যান দেখতে পেলেন। যেহেতু কাছে ছিল তার চিন্তা তো নিলেন যে ভ্যানে করে যাবেন, এবং সেখানে গেলেন, কিন্তু কোনো চালক দেখতে পেলেন না ভ্যানের। হঠাৎ কবরস্থানের কাছে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছে। খেয়াল করতে বুঝতে পারলেন যে লোকটা একটা চোখ অন্ধ, এবং যাকে তারা তুতপাড়ায় দেখেছিল কবরস্থানের কাছে, এই লোকটি সেই লোক যে হুট করেই তাদের বেবি ট্যাক্সির সামনে চলে এসেছিল। তিনি এবং রাহাত দুজনে দেখলেন যে লোকটার একটা চোখ নষ্ট। তিনি এবং রাহাত দুজনেই অন্য চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তারা দ্রুত ট্যাক্সি চালকের কাছে আসলেন এবং তার ভাড়া দিয়ে নতুন রাস্তায় দৌড় লাগালেন। নতুন রাস্তায় এসে তিনি দেখলেন যে বাস ঢাকা যাচ্ছে, এরকম একটা বাস তারা পেয়ে গেলেন। তাড়াতাড়ি বাসে উঠলেন এবং বাস যথারীতি প্রায় ফাঁকা, এবং তারা পিছনের দিকে বসলেন। আর ঘটনাগুলো যা এতক্ষণ ধরে ঘটলো, যে অদ্ভুত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আলোচনা করতে লাগলেন। যশোর চলে আসছে প্রায়, বাস আবারও হঠাৎ করে ব্রেক করলো, এবং তারা এই ঘটনা তাদের কাছে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক লাগলো, যেরকম বারবার কেন হচ্ছে, কি হয়েছে দেখার জন্য তিনি এবং রাহাত জানালা দিয়ে তাকালেন এবং দেখলেন একটি লোক দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। লোকটির একটি চোখ অন্ধ। লোকটিকে এরও আগে দুবার দু জায়গায় দেখেছে। একটা চোখ নষ্ট এবং ভয়ঙ্কর দৃষ্টি আর একটা চোখের। বাস ড্রাইভারকে তারা জিজ্ঞেস করলেন কি হয়েছে। ড্রাইভার বলল, হঠাৎ করে এক বৃদ্ধ বাসের সামনে চলে এসেছে, একটু হলে অ্যাক্সিডেন্ট হতো। আমি ড্রাইভারকে বললাম আশেপাশে, অর্থাৎ বিষণ্ণ আর্তনাদ জিজ্ঞেস করলেন আশেপাশে কি কোনো কবরস্থান আছে। ড্রাইভার বলল হাতের বাম দিয়ে একটা কবরস্থান, এবং ওই লোকটা কবরস্থানের দিকে যাচ্ছিল। সো কি মনে হয় আপনাদের? এরপর তিনি এবং রাহাত সারাটা পথ সূরা পড়তে পড়তে গেলেন, এবং যাত্রা পথে কোনো প্রবলেম হয়নি। কিন্তু প্রবলেম শুরু হয় 2 মাস পর, যা তিনি অন্য কোনো একদিন শেয়ার করতে চাইছেন আমাদের সাথে। মূল ঘটনাগুলো এরপরে ঘটতে শুরু করে। আমরা চাইব যে বিষণ্ণ আর্তনাদ আপনি হয়তো শুনছেন আমাদেরকে, অ্যান্ড আমি জানি আপনি শুনছেন, এবং আপনি চেষ্টা করুন যদি ঢাকায় আসেন এর মাঝখানে, প্লিজ জাস্ট আমাকে একটা কল করবেন, এবং আশা করব যে আপনার এই ভয়ঙ্কর যে এক্সপেরিয়েন্সগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা চাই সবার সাথে শেয়ার করতে। এবং বিষণ্ণ আর্তনাদ তার ইমেলটি শেষ করেছেন এভাবে যে তুতপাড়া কবরস্থানের বৃদ্ধ লোকটি সাথে রাগারাগি করা ঠিক হয়নি। আমি আজও অনুতপ্ত। আমি ওই বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চাই। সো আমি জানি না যে আপনাদের এরকম কোনো ঘটনা আছে কিনা। যদি থাকে তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাই আমাদের গেস্টের কাছে। অ্যান্ড আরও একবার যারা মিস করেছেন বা এইমাত্র জয়েন করলেন তাদেরকে বলি মেরি ক্রিসমাস, শুভ বড়দিন, অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের। শুনছেন সবসময় রেডিও ফুটতেই চলছে ভূত FM, সাথে আছি রাসেল, আর আমাদের সাথে আছেন গেস্ট। সো শুরুতে আপনার নামটা একটু জানি, আপনার কি নাম? আমি সুপ্তি, আমি উত্তরা থেকে এসেছি। আজকে আমার হাজবেন্ডের সাথে আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে। ওকে, আর হাজবেন্ড, অর্থাৎ হাজবেন্ড তো নাম নিশ্চয়ই নয়, হাজবেন্ডের নামটা জানি। আচ্ছা, আমি সাব্বির। আমি আর সুপ্তি একসাথে উত্তরাতে থাকি। আর আজকে আমরা রেডিও ফুর্তিতে এসেছি, আমাদের দুজনের কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমাদের লাস্ট শো এর পরে আমাদের রেগুলার লিসনার সুপ্তি আমাদের একটা ইমেল করেন। সেই ইমেলটা পড়ে আমি ইন্টারেস্টেড হই এবং তার সাথে যোগাযোগ করি। পরে দেখি যে ঘটনাটা তাদের দুজন নিয়ে ঘটেছে, তাই না? সুপ্তি এবং আপনি দুজনের সাথে একসাথে ঘটেছে, এবং সেই ঘটনাগুলি আপনারা চেয়েছিলেন যে আমাদের সাথে শেয়ার করবেন। তো আমরা
একটা বাড়ির কথা জানতে পারি, যে বাড়িটাতে আপনারা এখন থাকেন। সেই বাড়িটাতে আগেও কিছু ঘটনা ছিল, সুপ্তির আগে ওই বাড়িতে আপনি ছিলেন ন্যাচারালি, সেটা বিয়ের আগে। এন্ড ওই বাড়িতে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা আমি আগে শুরুতে জানতে চাইবো। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে বলবো যে আমার বিয়ের আগে আমরা এখন বেসিক্যালি যে রুমটাতে থাকি, তো ওই রুমেই আমরা মানে আমি আগে ছিলাম, এবং সেই রুমেরই একটা ঘটনা যেটা হলো যে একদিন মানে আমি রাতে ঘুমিয়েছি, তো ঠিক ভোরের একটু আগে আমি ডান দিকে কাত হয়ে শোয়া, এবং সেই অবস্থাতেই হঠাৎ করে আমার একটু ঘুমটা ভেঙে যায়। আচ্ছা। আর সেই সময় আমার যখন ঘুমটা ভাঙার পরে আমার দিক মানে আমার দিকেই ছিল জানলাটা, এবং আমি জানলার দিকে দেখতে পাই যে আস্তে আস্তে ভোর হচ্ছে। ওকে। পুরোপুরি ভোর তখন হয়নি, কিন্তু ঘুমটা ভাঙার সাথে সাথেই আমি আস্তে আস্তে অনুভব করলাম যে কিছু একটা আমার ঠিক পিছন দিক থেকে খুব শক্ত করে আমাকে ধরে রাখছে, এবং খুব জোরে। আচ্ছা। এবং যেটা হচ্ছিল যে এতই জোরে সে আমাকে ধরে রাখছে যে আমি 1 ইঞ্চিও পর্যন্ত নড়তে পারছিলাম না। আচ্ছা। আপনি কি পেছনে ঘুরতেও পারছেন না? আমি পেছনে ঘুরে যে দেখবো যে কেউ কি আমাকে পিছন থেকে কেউ মানে ধাক্কা দিয়ে বা খুব জোরে আটকে রেখেছে কিনা বা কিছু একটা আছে কিনা, আমি কোনোভাবেই মুভ করতে পারছিলাম না। এবং যেটা হয়েছিল যে আমি যে গলা দিয়ে একটা আওয়াজ বের করব, সেটাও আমার সম্ভব হচ্ছিল না একদম। মানে আমার মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আমি অনেক ট্রাই করছি, এবং একটা গোঙানির মতো একটা শব্দ বের হয়। বোবায় ধরলে এরকম হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু বোবায় ধরলে হয় যেটা হয় যে রাতের বেলা যদি কেউ ঘুমের অবস্থা থাকে সেই ক্ষেত্রে হয়, কিন্তু আমি তখন পুরো মানে সজাগ, একদম ভেঙে গেছে। ঘুমটা ভেঙেছে এই কারণে। তো যেটা হয়েছে যে আমি অনেকক্ষণ চেষ্টা করছি যে আমি কিছু একটা বলবো, চিৎকার করবো বা কিছু একটা বলার, বাট সেই জিনিসটা আমার পিছন দিক থেকে এমন ভাবে আঁকড়ে আছে, এবং মনে হচ্ছে যে সে আস্তে আস্তে আমার ঘাড় দিকেও খুব ঘাড়ের দিকে খুব শক্ত করে ধরে রাখছে, যেন আমি একটু মুভ না করতে পারি। তো অনেকক্ষণ পরে ভাবে অনেকক্ষণ চলার পরে মানে আমি একটু জাস্ট গলা দিয়ে আমার একটা জাস্ট আমার যত মনে পড়ে আমি আল্লাহ বলে একটা চিৎকার করব, মানে চিৎকার ঠিক না, জাস্ট একটা আওয়াজ বের হলো, এবং সাথে সাথে আমি দেখলাম যে আমি মানে মুভ করে উঠছি, মানে সে জিনিসটা হঠাৎ করে আমাকে ছেড়ে দিচ্ছে, হালকা হয়ে গেছে। এবং আমি তখন পুরো আমার শ্বাস ওঠানামা করছে, এবং আমার মনে হচ্ছে যে মানে শরীর দিয়ে ঘাম ঝরতেছে এরকম একটা অবস্থা। এবং আমি দেখলাম যে বাইরে একটু একটু ভোর হচ্ছে তখন। মানে সেটা যাই হোক, মানে জিনিসটা এরকম ছিল যে মানে আমি একদম মানে পুরো স্টাক হয়ে গিয়েছিলাম, 1 সেকেন্ডের জন্য আমি মুভ করতে পারছি। খুবই অদ্ভুত ব্যাপার যে আমাদের কাছে এবারও অনেক ইমেল এসছে, এবং সেই ইমেলের মেইন যে ঘটনাগুলো, যে ঘটনা শেষ হয় যখন ভোরের আজানটা দেয়, এই সময় এসে ঘটনাটা শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে সেটাই, যে আমার যেটা মনে হচ্ছে তখন পুরো ভোরের আলো, আকাশ পরিষ্কার, এবং তখন হয়তো আজানও দিয়ে দিয়েছে, আমি যদি আজান শুনতে পাইনি, বাট আমার আল্লাহ শব্দটা বলা হোক বা ওই আজানের শব্দই হোক, জিনিসটা তখনই আমাকে মানে রিলিজ করলো এবং ছাড়লো, এবং তখনই আমি মুভ করতে পারলাম। এই ঘরে সুপ্তির কি অভিজ্ঞতা হয়েছিল? একই ঘর তো? জি, একই ঘর, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের বিয়ে মেনলি 2 বছর হয়েছে। তো ফার্স্ট ইয়ারটা আমরা ওই ফ্লোরে ছিলাম না, আমরা নিচের ফ্লোরে ছিলাম। আচ্ছা। তখন কিন্তু কখনোই আমাদের সাথে এরকম কোনো কিছুই হয়নি। তো 1 বছর পরে আমরা উপরের ফ্লোরে মুভ করলাম। তো আমার মনে আছে তখন এরকম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, মানে এই ইয়ারের ফার্স্টের দিকে। হ্যাঁ, তো একদিন যেটা হলো, আমরা রাতের বেলা যেহেতু দুজনেই কাজ করি, আমরা গল্প করছি বসে বসে, তো একটা বন্ধ দরজা যদি আপনি বাইরে থেকে খুব জোরে কেউ টানার চেষ্টা করে, যে চার্ক করলো কেউ জোরে, খুব জোরে দরজাটা, তখন আমরা দুজনেই মানে দুজনে দিয়ে তাকালাম যে এটা কি হলো, বা মানে এটা কি হলো, মানে এরকম তো হওয়ার কথা না। তখন বাজে রাত 2টা থেকে 2:30 বাজে। তো তখন মানে আমরা দুজনেই এত ভয় পেয়ে গেলাম যে দুজনকে জিজ্ঞেসও করলাম না যে কি হলো, আমরা জাস্ট চুপ করে জাস্ট চলো ঘুমিয়ে যাই, মানে ঘুমিয়ে পড়লাম। তখন থেকে আস্তে আস্তে করে ঘটনাগুলো স্টার্ট হলো। একদিন যেটা হলো, আমার বেডরুমের যে ফ্রেশ রুমটা আছে সেটা আমার রুমের সাথে অ্যাটাচড না, মানে অ্যাটাচ বাদ না, তো বাইরে আছে। তো এরকমই রাত 3টা বাজে এরকম আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। তো আমার ওয়াশরুমের দরজাটার পাশে কিচেনের দরজাটা। আচ্ছা। তো কিচেনের দরজাটা আমি জাস্ট ওয়াশরুমের দরজাটা খুলবো, এই সময় দেখতে পেলাম যে কিচেনের পাশে যে স্টোর, কিচেনের ভেতরে স্টোর আছে, একটা স্টোর রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরিষ্কার দেখেছেন? একদম পরিষ্কার, কারণ আমি তো জানি যে অন্ধকারে তো আমি বুঝতে পারবো যে আমার বাসায় কোথায় কি আছে, আর ওখানে এরকম না বাইরে থেকে আলো আসছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি
আমি বোঝাতে পারবো না, আমার আমি জাস্ট মানে ওখানে আমার হাতটা জমে গেছে, আমি জাস্ট মুভ করতে পারতেছি না ওখান থেকে, যে আমি কি করবো তখন বুঝতে পারতেছি না। আপনার দিকে এগিয়ে আসা বা এরকম কোনো কিছু? দাঁড়িয়ে আছে কিছু একটা। আচ্ছা, এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম যে সাধারণত বাথরুমে বা আমরা যে সমস্ত ওয়াশরুম যাই বলি না কেন, সেখানে ঢোকার আগে একটা দোয়াও আছে এবং 3 বার নক করে তারপরে ঢুকতে হয়। তো আপনি কি সেদিন হুট করে ঢুকেছিলেন? এরকম কিছু হয়েছিল? না, এরকম কিছু না। আমার যতদূর মনে পড়ে আমি কিন্তু ওয়াশরুমে দেখিনি, স্টোরের সামনে। ওকে। তখন আমি সাথে সাথে রুমে চলে আসি এবং আমি জিনিসটা কারোর সাথেই শেয়ার করিনি। রাত 3টা বাজে আমি কাউকে জাগিয়ে যে বলবো আমি এটাও বলিনি। এবং তার 3-4 দিন পরেই আমার হাজবেন্ডের সাথে সেম ঘটনা হলো। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি। ও যে ঘটনাটা বললো, এই ঘটনাটা ঠিক পরের দিনই আমি আপনাকে হয়তো বলেছিলাম এর আগে যে আমাদের বাসার যে কাজের মেয়েটা আছে, যে রান্না করে যে মেয়েটা, আপনি টেলিফোনে আমার সাথে যখন কথা তখন বলেছিলাম যে তার সাথে বেসিক্যালি কিছু মানে আমরা যতদূর শুনেছি সেটা হলো যে সে নিজেই বলেছে যে তার সাথে 7 জন আছেন। হ্যাঁ, 7 জন আছেন এবং তারা কখনো কোনো ক্ষতি করে না, তার শুধু নামাজের জন্য বলে, ভালো ভালো কথা বলে। আচ্ছা, তো সেই মেয়ে সকালে নিজে থেকে আমার ওয়াইফকে এসে বলতেছে যে ভাবি আপনি কি রাতে কোনো কিছু থেকে ভয় পেয়েছেন? তো তখন সে একটু অবাক হয়ে গেল যে আমি তো কাউকে এই কথাটা শেয়ার করি নাই বা বলিনি, সে কিভাবে এটা জানতে পারলো? কিন্তু ওখানে যে দাঁড়িয়ে ছিল সে ডেফিনেটলি কাজের মেয়ে না। অবশ্যই না, কারণ সে আরেকটা রুমে শোয়, আর ওই রুমটাতে সাধারণত কেউ শোয় না, কারণ ওখানে শোয়ার কোনো ওয়ে নাই। ওটা জাস্ট একটা দরজাটা খোলা থাকে, ভিতরে যে বিভিন্ন জিনিস থাকে, জাস্ট স্টোর রুম বলতে যা বোঝায়। তো সে যে যাওয়ার পথে জাস্ট ওইখানে একটা জানলা আছে, জানলা থেকে বাইরের কিছু আলো পড়ে, এই আর কিছু না। ওই আলোতেই সেই অবয়বটা দেখতে পারলো। এবং এই জিনিসটা আমিও 2-3 বার রাতে বাথরুমে যাওয়ার পথে, ওই জিনিসটা মানে এমন একটা জায়গা যে আপনি যদি বাথরুমে যান ওই জায়গাটা চোখে পড়বে, মানে একটু খেয়াল করলে জায়গাটা চোখে পড়ে। তো ওইখানেই হঠাৎ করেই আমিও পরপর 2 বার সেটা দেখেছি, কিন্তু আমি ওটাকে কেয়ার করি নাই, জাস্ট আমি আমার মতো বাথরুমে চলে গেছি, চলে আবার বাথরুম করে চলে আসছি। একটা জিনিস এইখানে আছে, সেটা হচ্ছে একই জিনিস যখন 2 জন দেখবেন তখন ব্যাপারটা তো অবশ্যই, মানে আমি কিন্তু এটা কিন্তু আবার জানতাম না যে আপনি দেখেছেন, আমি জানতাম যে উনি দেখেছেন। একজনের ভুল হতে পারে, 2 জনের কিভাবে সেটাই না। আমিও এই জিনিসটা পরপর 2 বার, পরপর 2 দিন বলবো না, বাট 2 বার আমি মানে ফ্রিকোয়েন্টলি আমি 2 বার দেখেছি এই জিনিসটা। এবং দেখে আমি কোনো মানে ওরকম কোনো ইয়ে করি নাই, জাস্ট ইগনোর করে আমি আমার মতো ইয়ে করে ফেলছি। বাট আমি দেখার পরে আমার পুরো শরীর থেকে মানে মনে হয় যে কিছু একটা ভয়ের একটা স্রোত শরীর থেকে নেমে গেল, এরকম একটা মানে হঠাৎ কিছু একটা দেখলে যেমন হয় যে বুকের মধ্যে কেমন করে উঠেছে। মানে আমি বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং ইজ দেয়ার, ছায়া হোয়াট এভার ইট ইজ। দেখেই আমার ওরকম মানে একটা ভয়ের ইয়ে লেগেছিল আর কি। রাইট, আমাদের কাছে অতৃপ্ত আত্মা নামে একজন SMS করেছেন এবং তিনি বলছেন ভাইয়া ভূত, আচ্ছা ভূতগুলোর হেডফোন থাকলে আমাদের এই ভূত FM শুনতে পেতেন না, সেরকম কোনো কিছু আমরা আশা করছি না। তুরান লিখেছেন যে আজকে ফয়েজ লেকের কাহিনী তিনি শুনতে চান। ফয়েজ লেকের কাহিনী শোনা জুড়ে আমিও অধীর অপেক্ষায় আছি। তুরান লিখেছেন খুলনা থেকে, বাট চিটাগং থেকে আমাদেরকে ফয়েজ লেক নিয়ে কেউ তেমন কিছু বলেননি বা সারা শব্দ আমরা পাইনি। যে ফয়েজ লেকে যে ঘটনাগুলো আমরা আজ পেয়েছিলাম যে বা এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো যদি আমি বলবো যারা চিটাগং থেকে শুনছেন আমাদেরকে, তারা ইচ্ছা করলে আমাদেরকে জানাতে পারেন, অবশ্যই জানাতে পারেন। vootfm@radio40.fm এ SMS করে আমাদেরকে জানিয়ে দিন যে কি ঘটনা ঘটেছে সেখানে। মৌ এবং সেতু বরিশাল থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আচ্ছা আমার কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স বলতে, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো কিন্তু হয় আপনাদের ইমেলের মাধ্যমে এবং আপনাদের SMS এর মাধ্যমে, মানে সবচেয়ে বেশি হয় এবং এগুলো আরো বেশি রকমের আপনাদের জন্য এবং আমার জন্য ইন্টারেস্টিং। সো আমি সেগুলো বলেই শেষ করতে পারবো না, এত কিছু আপনাদের জন্য আছে এবং আপনারা তো অনবরত SMS পাঠাচ্ছেনই। আমি এখনো দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন মুস্তফা, আমাদের SMS করেছেন দীপ, আব্দুল্লাহ, অলিদ, তমা, আরাফাত এবং রাজশাহী থেকে। শাওন লিখেছেন যে ভূত FM শুনতে পাচ্ছেন না তিনি, কারণ তিনি সম্ভবত কোথায় আছেন। আচ্ছা, SMSটা চলে গেল। হিমেল এছাড়াও আমাদের SMS করেছেন আশিস SMS করেছেন আমাদেরকে রাজশাহী থেকে। বিন্তু, ব্লু বয় আমাদের SMS করেছেন। স্বাধীন SMS করেছেন। জাহিদ SMS করেছেন এবং তিনি বলেছেন যে
আচ্ছা, তিনি নতুন রাস্তায় থাকেন, একটু আগে আমি যে ঘটনাটা বলছিলাম, এবং কবরস্থান ওয়াজ গোয়ালখালী, এবং তিনি বলছেন যে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অ্যাবাউট দিস প্লেস অ্যান্ড প্লিজ কল মি। আমি যেটা করবো যে সেটা হচ্ছে, আপনাকে যদি কল দিতে নাও পারি, আমি চেষ্টা করছি আপনাকে কল দিতে, যদি নাও পারি ভাইয়া, তাহলে আপনাকে যেটা কষ্ট করে করতে হবে, একটা ইমেইলে আপনি যেটা শেয়ার করতে চান সেটা আপনি কষ্ট করে bhuthfm@radio40.fm SMS করে দিন, এবং আমরা চেষ্টা করবো আপনার সাথে এটা ইয়ে করার। আর যদি সম্ভব হয় তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে কানেক্ট করে ফেলছি। আর জাহিদ লিখেছেন, জাহিদের একটু প্রবলেম হচ্ছে। উর্মি লিখেছেন যে ভূত এফএমের জন্য তিনি হোল উইক তিনি হচ্ছে অপেক্ষা করেন, আর আমরা আপনাদের এই এক্সপিরিয়েন্স গুলো জানার জন্য হোল উইক অধীর আগ্রহে প্রতিটা দিন ইমেল খুলে বসে থাকি যে কখন আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আসবে। সো অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে হতাশ হতে হয়নি। অসংখ্য SMS এবং অসংখ্য ইমেল আমরা পেয়েছি। শাহরিয়ার মাহমুদ হীরা, তারপরে আদিল ওয়ার, আচ্ছা, তারপরে হান্নান নায়ান, তারপরে ফাজিন খান, আলম, তারপরে আমাদের SMS করেছেন আরো দেখতে পাচ্ছি যে, না এগুলো সব ইমেল বলছি আমি, আব্দুল সালাহ তানভীর সহ আরো অনেকে আমাদের ইমেল করেছেন। সেই ইমেলগুলো আমরা চেষ্টা করবো একে একে পড়ার। আর এই মুহূর্তে যেটা করবো যে ছোট একটা ব্রেক নিয়ে আসি আমরা, এবং দেখি যে কাউকে কল টল করা যায় কিনা আপনাদের মধ্যে। সো স্টে টিউন টু রেডিও 40, ফিরে আসছি একটু পরে। এখনো অনেক ঘটনা আছে আপনাদের সাথে বলার। অ্যান্ড যেহেতু আজকে ক্রিসমাস ডে, সো আমরা চেষ্টা করছি ক্রিসমাস ডে একটা গান শোনাতে। আশা করছি আপনাদের ভালো লাগে। ভিক্টর একটি গান, চলুন শুনে আসি গানটি। অবিরত চলছে সবাই, চলছে সাথে রেডিও 40, সকাল দুপুর সন্ধ্যা রাতে শুনছে সবাই রেডিও 40। দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও 40, চলছে ভূত এফএম, সাথে আছে রাসেল, এবং আমাদের সাথে রয়েছেন আজকে আমাদের গেস্টরা। আর আমরা SMS পাচ্ছি, অনেক SMS পাচ্ছি, আমাদেরকে SMS করে আপনারা জানিয়ে দিচ্ছেন আপনাদের অভিজ্ঞতার কথাগুলো। আমরা একটু আগে যে যিনি স্বাধীন বলেছিলেন যে স্বাধীন নতুন রাস্তায় থাকেন এবং তিনি শেয়ার করতে চাইছিলেন, তাকে আমরা ফোন করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পাইনি তাকে। সো তার কাছ থেকে জানা হলো না ঘটনাটা কি। বাট যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাদের SMS করে বলতে পারেন যে আপনি কথা বলতে চান। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আচ্ছা, আমি আরো বেশ কিছু ঘটনা এবারে পেয়েছি, সেই ঘটনাগুলো নিয়ে ফিরে আসবো। তার আগে আবারও গেস্টদের কাছে চলে যাবো। আমরা একটা বাসার মধ্যে ছিলাম এবং সেই বাসার বিভিন্ন ঘটনা আমরা জানছিলাম। সত্যি কি হয়েছিল তারপরে ওই বাসায়, আর কি ঘটনা আপনাদের সাথে হয়েছিল? আচ্ছা, এরপরে তুমি তোমার ওই ঘটনাটা বলো, কারণ মোস্ট রিসেন্টটা পরে বলি যেটা হয়েছিল আমার সাথে। আচ্ছা, এর মানে সত্যি যে ঘটনাটা, সেই ঘটনাটার আগেও একটা ঘটনা আছে যেটা আমার সাথে হয়েছিল। সেটা হলো একদিন সুপ্তি তার বাসায়, মানে তার বাবার বাসায় গিয়েছে, তো আমি বাসায় একা সেদিন। আচ্ছা, আর সেদিন খুব বাসায় মানে লোডশেডিং হচ্ছিল, মানে ওই গরমের সময় কি যেটা হয় যে প্রায় 2-3 করে কারেন্ট যাচ্ছিল আর কি। তো রাত্রে এটা প্রায় আমি আমার কম্পিউটার ইউজ করে আমার কাজ করে আমি জাস্ট শুতে গিয়েছি, তখন বাজে রাত 1:30। এবং শুতে যাওয়ার আগে আমার সত্যির সাথে একবার ফোনে কথা হলো কিছুক্ষণ, পরে আমি জাস্ট গিয়ে বিছানায় শুলাম। তো শুয়ে রয়েছি, মানে ঘুম আসতেছে না, জাস্ট আমি তখন জাগ না, মানে আমার তখন আমি ঘুমিয়ে যাইনি। তো আপনাকে যেরকম আমরা বললাম যে আমাদের প্রায় এরকম দরজাতে কখনো মনে হয় যে নক করতেছে, কেউ নব ধরে ঘোরাচ্ছে এরকম। সেদিন রাতেও হঠাৎ করে মানে আমি কিছুক্ষণ পর, মানে শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ মানে শুনতে পারলাম, আমার রুম তখন কিন্তু অন্ধকার, কারণ যেহেতু তখন কারেন্ট নাই ওই অবস্থায়। আমি হঠাৎ করে শুনলাম যে আমার ঘরের নবটাকে কে আবার যেন খুব জোরে জোরে ঘোরাচ্ছে। আচ্ছা, আমার চোখটা তখন দরজার দিকে গেল, এবং কিছুক্ষণ এই নবটা ঘোরানোর পর, নবটা যখন ঘোরানো শেষ তার একটু পরে আমি দেখলাম বা শুনলাম আর কি বেসিক্যালি, যে আমার দরজার যে পাল্লাটা এবং পাল্লার উপর যে দেয়ালটা,
সেই দেয়ালে মানুষ যদি খালি পায়ে পাক্কার উপর যদি একটু জোরে জোরে হাঁটে তাহলে একটা যেরকম শব্দ হয় ঠিক সেরকম একটা শব্দ সেই ওয়াল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আমি পুরো মানে জাস্ট কানে শুনি। ওই জায়গায় তো শব্দ হওয়ার কোনো চান্স নাই না, মানে এটা একটা উইয়ার্ড একটা অবস্থা যে এখানে কিভাবে শব্দটা হচ্ছে। রাইট। তো আমি জাস্ট শুনতেছি, আমি চুপচাপ শুয়ে শুনছি যে ওখানে কি মনে হচ্ছে যেন কেউ হাঁটছে। হ্যাঁ, তো কিছুক্ষণ পর আমি দেখলাম যে সেই শব্দটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, উপরের দিকে উঠতে সেটা সিলিং এ চলে আসছে সাউন্ডটা। আচ্ছা, হ্যাঁ, এবং আমি তখন জাস্ট উঠে বসছি বিছানাতে। এটা কি হচ্ছে আমি জাস্ট মানে বুঝতে পারছি না যে কি হচ্ছে। ওকে, এবং শব্দটা আস্তে মনে হচ্ছে সিলিং ফ্যান, যেটা ফ্যানের কাছাকাছি চলে আসছে, এবং সিলিং ফ্যানটা আমার জাস্ট মাথার উপরে, আমি যেখানে শুয়ে আছি তার উপরেই। আমি তখন জাস্ট মানে আমার তখন জাস্ট শরীর ঘামা শুরু করছে যে এটা কি আওয়াজ, এটা আমি পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি যে একটা আওয়াজ হচ্ছে, এবং এটা যে হাঁটলে খালি পায়ে হাঁটলে যে আওয়াজটা থপ থপ করে, হ্যাঁ, এরকম একটা সাউন্ড। ওকে, আমি বসে জাস্ট ভয় যেটা হয়, আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, এবং কিছুক্ষণ পরেই সেই শব্দটা দেখলাম আস্তে আস্তে মিলিয়ে গেল, এবং আমি তখন মানে আমার শরীর তখন প্রায় মানে ঘামা শুরু করছে, আমার ফ্যান চলতেছে তখন আমি ঘামতেছি। দরজার উপরে এবং সিলিং এর কাছে এখানে হাঁটার কারো কোনো সম্ভাবনা থাকার কথা। ইটস জাস্ট লাইক আপনারা যদি কেউ এক্সোরসিস্ট মুভিটা দেখে থাকেন, ওখানে যে একটা ইয়ে দেখায় যে ভূতটা যে ওয়াল বেবে হাঁটে, জাস্ট ইটস লাইক মানে সামথিং লাইক দ্যাট। কিন্তু আমি কাউকে দেখছি না, বাট আমি শুনছি যে একটা আওয়াজ হচ্ছে হাঁটার মতো, এবং অনেকটা মনে হয় যে ক্ল্যাপিং করলে, যে ঠাস ঠাস করে ক্ল্যাপ করলে যেরকম আওয়াজ হয় এরকম ধরনের আওয়াজ। তো আমি ওই আওয়াজটা যখন শেষ হলো, তারপর আমি কিছুক্ষণ বসে থাকার পর আবার একটু শুলাম, তখন কিন্তু আমার হার্টবিটটা জাস্ট মানে কন্টিনিউয়াসলি আমার হার্টবিটটা মানে বাড়ি দিচ্ছে আমাকে, মানে খুব ভয় পেয়ে গেছি। এবং তার কিছুক্ষণ পর আবার আমি সেই দরজার নবে দেখলাম আবার কে যেন ঘোরাচ্ছে নবটা। আমি যে উঠে গিয়ে একবার খুলবো বা খুলে দেখবো, আমার সেই সাহসটাও পর্যন্ত হচ্ছিল না। আমি জাস্ট কিছুক্ষণ আবার আয়াতুল কুরসি পড়ে আমি চুপ করে শুয়ে রইলাম, তারপর ওইটা কিছুক্ষণ হলো, দেন স্টপ, তারপর আর কিছু নেই। তারপর আমি কিছুক্ষণ পর আর কিছু মনে নেই, আমি ঘুমিয়ে পড়লাম। ওকে, এবার কি আমরা মোস্ট রিসেন্ট যেটা সেটাতে আসবো, নাকি আর কিছু আছে? আর কিছু থাকলে সেগুলো শেষ করি। না, আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই যে ইটস নট লাইক দ্যাট যে শুধু আমাদের দুজনের সাথে এই জিনিসটা হচ্ছে, বাসার সবার সাথেই কিন্তু সবাই কিন্তু এক্সপেরিয়েন্স করছে। যেমন আমাদের বাসায় যে ছেলেটা মানে বাজার টাজার করে দেয়, ও সাধারণত আমাদের যে মানে ড্রয়িং রুমে আছে ওখানে শুয়ে রাতে। তো ও যেটা বলেছে, ও একদিন রাতেবেলা শুয়েছিল, তো ও যে সোফার সামনে ওর মাথাটা থাকে, এবং মানে হঠাৎ করে ওর ঘুম ভেঙে গেল, এবং ওর কাছে মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন ভয়ে মানে হঠাৎ করে উঠে বসলো, তারপর দেখে যে আর কিছু নেই। ইভেন তো আমার নানি শাশুড়ি থাকেন, আমাদের পাশের রুমে আছেন উনি, তো উনি আমাকে যেটা বলেছেন যে একদিন উনি মানে নামাজের পরে উনি শুয়ে শুয়ে শিখত, মানে শুয়ে শুয়ে তসবিহ পড়ছিল, তো উনি বলছে যে পড়তে পড়তে আমার হাতটা একটু নেমে গেল। তখন মানে উনি যে ফিল করলো কেউ একজন জোরে বাড়ি মেরে ওনার হাতটা উপরে উঠিয়ে দিল। আচ্ছা, তো আমার কথা যে সবাই একই বাসায় মানে আমি পার্সোনালি বিলিভ করি যে এই ফ্লোরে অবশ্যই কিছু একটা আছে, সামথিং উইয়ার্ড, আমি জানি না কি সেটা আছে। আর আমি রিসেন্ট যে ঘটনাটা আমি এখন শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে যে আমি তো বলছি ভাইয়া যে আমরা অনেক রাত পর্যন্ত গল্প করি, ফেসবুকে বসে অনেক গল্প করি। তো বেশি দিন না, 1 week আগের ঘটনা। তো আমি আরো বসে গল্প করছি, তো আমি তো বলেছি আপনাকে যে আমাদের ছেলেটা ড্রয়িং রুমে শুয়ে, তো তখন বাজে 2:30, মনে হয় 2:30 থেকে 2:45 বাজে তখন। তো বসে গল্প করতে করতে হঠাৎ করে শুনলাম যে ওই ছেলেটা খুব জোরে জোরে কথা বলছে। আচ্ছা, তখন আমি ওকে একটু বিরক্ত হয়ে বললাম যে এত রাতে, আমার কাছে মনে হলো যে ও হয়তো মোবাইলে ফোন এসেছে বা সামথিং কিছু একটা। তো আমি খুব বিরক্ত হয়ে বললাম যে এত রাতে তো এরকম ভাবে জোরে চিৎকার করা উচিত না, বা এত জোরে কথা বলা মানে হয় না। বলেই শেষ করতেই বাইরে থেকে শুনলাম যে আমার নানি শ্বশুরকে যে মেয়েটা দেখাশোনা করে, মানে ওরা অনেক পুরনো আমাদের বাসায়, প্রায় 10 থেকে 15 বছর যাবত সবাই। তো ও খুব জোরে জোরে কথা বলছে। তখন আমার কাছে মনে হলো যে মেবি আমার নানি শাশুড়ির শরীর খারাপ হয়ে গেছে, যেটা হয় যে উনার খুব রাতে অনেক সময় শরীর খারাপ হয়ে যায়। তো আমার মানে পিসিটা যেখানে আছে সেখান থেকে দরজাটা খুলতে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। তো তখন মানে আমরা দুজন জাস্ট খুব জোরে দরজাটা খুলে বের হয়ে দেখি ভাইয়া, মানে আমি কি বলবো, কেউ নেই ওখানে, নোবডি ইজ দেয়ার। আর মানে একটা যেটা হয় যে
এটা কোনোভাবেই পসিবল না যে কেউ সবাই খুব তাড়াতাড়ি রুমে চলে গেল বা কিছুই ঘটেনি এরকম একটা ব্যাপার, মানে আপনি তো শব্দ শোনার সঙ্গে সঙ্গে খুললেন। হ্যাঁ সেটাই আড়াইটা বাজে পিন ড্রপ সাইলেন্স থাকে তখন, বাইরে বের হয়ে আমি সেটাই দেখলাম। তো আমার কথা হচ্ছে গিয়ে যে আমি তাহলে কি শুনলাম, এটা আমি না, ও আর আমি একসাথে এক্সপিরিয়েন্স করেছি। মানে একজনের ভুল হতে পারে, দুজন তাহলে কি দেখলাম বা কি শুনলাম। এবং আমরা কিন্তু ঘর থেকে বের হয়ে, বাইরে তো অন্ধকার, আমাদের কমন রুমে কমন এরিয়াটা যেখানে ভিতরে অন্ধকার, আমরা জাস্ট চেক করার জন্য যে কেউ কি আবার আমাদের দরজা খোলা দেখে কি কোথাও কেউ লুকালুকি না। আচ্ছা, এটা করার জন্য আমরা জাস্ট কমন এরিয়ার লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমের লাইট জ্বালালাম, যে আমার যে ছেলেটা যে আমাদের ড্রয়িং রুমে শোয় ওখানে লাইট জ্বালালাম। এবং সেদিন আমি ঘরের প্রতিটা ইঞ্চি চেক করে দেখেছিলাম, স্টোর থেকে স্টার্ট করে, যে কেউ কি খুব তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়লো নাকি। কিছুই ছিল না ভাইয়া, কিছুই না, নাথিং। মানে আমার মানে শিউরিত হয়ে যায় আমি যখনই চিন্তা করি এই জিনিসগুলা, যে বাসায় কি হয় এগুলা। আমরা কিন্তু দুজনেরই গলা, এবং আমরা তো জানি, আমাদের কাছে অচেনা না, আমরা বুঝতে পারতেছিলাম যে কাদের ছেলেটা এবং সেই যে দেখাশোনা করে আমার নানিকে যে মেয়েটা, তাদেরই গলা। আমরা হঠাৎ ফার্স্টে আমি ওকে বললাম শোনার পরে যে মনে হয় ওরা এখনো ঘুমায়নি, বাইরে হয়তো কথা বলতেছে। তখন ও আমাকে বলতেছে না, বাইরে তো লাইট নিভানো, বাইরে তো ওরা এখন অন্ধকারে কেন কথা বলবে। তো তারপর যখন দেখলাম একটু কথাগুলো বেশ জোরে জোরে শোনা যাচ্ছে, তখন সে আমাকে বললো যে নানির মনে হয় শরীর খারাপ, তুমি কি একটু বের হয়ে দেখবা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো দেখি। তখনই আমি আর মেয়েকে দরজাটা খুলে বের হলাম। আমি দেখি জাস্ট অন্ধকার, কিচ্ছু নেই, অ্যাজ ইউজুয়াল পিন ড্রপ সাইলেন্স। ওখানে নাক ডেকে আমাদের কাজে ছেলেটা ঘুমাচ্ছে। তারপরে আমরা আবার লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে দেখলাম যে কেউ কোথাও আছে কিনা, বা কেউ কোথাও লুকালো কিনা, বা আমাদের কথা শুনে বা এরকম কোনো কিছু হলো কিনা। আমরা সবকিছু চেক করলাম, নাথিং ওয়াজ দেয়ার। ওকে, মানে তারপরে এখনো কি সমস্যা হয়ে যাচ্ছে? মানে এটা রিসেন্ট, মানে কতদিন আগে হয়েছে এই সমস্যাটা? 1 week। আমাদের SMS এই মুহূর্তে যে কটা এসছে সেটা হচ্ছে 66666। ওকে, যারা SMS এখনো পাঠানি তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমরা আরো ঘটনা শেয়ার করতে চাই। এরপরে আর কিছু আছে বাসা সম্পর্কে কিছু বলতে চান, বা আর কারোর সাথে কোনো কিছু ঘটেছে, এরকম কিছু হয়েছে যে কারোর সাথে কোনো কিছু ঘটেছিল কিনা মনে পড়ে? আসলে ওরকম মানে ভয়ঙ্কর কিছু হয়েছে বলে মানে আমি এরকম এখন এই মুহূর্তে বলতে পারছি না। বাট আমি যে আপনাদেরকে বললাম যে আমাদের যে বাসায় যে কাজের মেয়েটা থাকে, যে পজেসড বেসিক্যালি, যার সাথে যে 7জন জিন আছে বলে সে সবসময় আমাদেরকে বলে, তো তাকে নিয়ে মানে আমার নানির আবার একটা সবসময় একটা অভ্যাস যে উনি এরকম জিন টিম ঘরে একটা আসর বসিয়ে জাস্ট জিজ্ঞেস করা যে আমাদের ঘরের উন্নতি হবে কিনা, এরকম একটা আগেকার মানুষদের যেরকম একটা ইয়ে থাকে আর কি। তো উনি এরকম একদিন বাসায় একটা এরকম আসর বসান ওই মেয়েকে দিয়ে, তোমার সাথে তো ভালো ইয়েরা থাকে, তুমি একটু তাদেরকে আনো, ডেকে জিজ্ঞেস করো যে আমাদের ঘরের ইয়ের উন্নতি হবে কিনা, বা কি করলে উন্নতি হবে। তো সেদিন রাতে আমিও ছিলাম, মানে আমি জাস্ট ইন্টারেস্টিং যে আমার জাস্ট দেখার শখের জন্য আমি ওই রুমে ছিলাম যারা যেখানে ওই আসরটা বসানো হয়েছিল। তো দেখলাম সে জাস্ট কিছুক্ষণের মধ্যে বুঝে গেল যে সে মানে অন্যরকম, তার গলার স্বর চেঞ্জ হয়ে গেল। এবং প্রথমে একজন আসলো, সালাম দিল, সালাম দিয়ে বললো, মানে এইভাবে বলতেছে যে আমাকে তোরা কেন ডাকলি, আমাকে কেন এত কষ্ট দিয়ে তোদের এখানে নিয়ে আসছিস, তোরা কি জানতে চাস আমাকে বল, জলদি বল, আমাকে যেতে হবে, আমাকে ছেড়ে দে, এভাবে বলতেছে। এবং এটা কিন্তু সে তার গলা দিয়ে বলতেছে, কিন্তু গলাটা একটা পুরুষের এবং খুব একদম শুদ্ধ ভাষায়। অথচ সেই মেয়েটা যখন আমাদের সাথে কথা বলে সে কিন্তু কোনো শুদ্ধ ভাষায় কথা বলে না, একদম মানে গ্রামের মেয়ের সাথে যেভাবে কথা বলে এই ধরনের। আমি মানে শুনতেছি, খুব ইন্টারেস্টিং। আমার আশেপাশে যারা আছে তারা জাস্ট বলতেছে যে আচ্ছা আমাদের এটা কিভাবে হবে। আর কিছুক্ষণ পর সে জিকির করতেছে, এবং সে পুরুষ মানুষের গলায় আল্লাহু আল্লাহ করে জিকির করতেছে। আর আশেপাশে যারা আছে আমি তো জাস্ট দেখতেছি, আমি কিছু বলতেছি না। আমার নানি জাস্ট কোশ্চেন করতেছে এটা কিভাবে হবে, এটা কিভাবে। তো সে খুব মানে কতক্ষণ পর সে খুব রেগে যাচ্ছে যে আমাকে তোরা এতক্ষণ ধরে কেন আটকে রাখছিস, তোরা কিছু জিজ্ঞেস করতেছিস না কেন, আমাকে এখনই ছাড় বলে। কিছুক্ষণ পর সে আবার চুপ হয়ে যাচ্ছে, আবার একটা সালাম দেয়। মানে এটার ঘটনাটা যেটা আমরা তার কাছ থেকে পরে শুনেছি যে তার 7 জনের মধ্যে 6 জন নাকি তার কাছে আসছিলেন, কারণ আমরা পরপর দেখছি 6টা সালাম সে দিয়েছিল। মানে এটা বোঝানো যায় যে একজনের পর একজন আসছেন তার কাছে। তো ওইটা বোঝানোর জন্য আমরা তখন দেখলাম যে মানে এইভাবে একজনের পর একজন আসলো, সালাম দিল, তারপর আবার এরকম সেম একই ল্যাঙ্গুয়েজ, আমাকে কেন তোরা ডাকলি, আমাকে কেন কষ্ট দিতেছে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, কি জানতে চাস জলদি জিজ্ঞেস কর, এরকম। ওকে, এরকম 6টা ইয়ে করার পর তারপর আমরা তো যা বললাম ইয়েতে করলাম। এবং লাস্টে যেটা হলো যে সে যখন তাকে ছেড়ে গেল, তো ওই দিন যেটা হয়েছিল একটা ব্যাপার ইন্টারেস্টিং,
মানে বাই এনি চান্স আমার নানি, মানে উনি তো বয়স্ক মানুষ, উনি তো অনেক কিছু বুঝেন না, একটা কথা জিজ্ঞেস করছে, তো ওটাতে উনি একটু মানে রাগ হয়ে গেছেন, যার জন্য যেটা হয়েছে আমাদের সামনে আমাদের কাজের মেয়েটাকে একটা থাপ্পড় মারছে, ওই মানে ওনার যে জিন, এটা বোঝা গেছে যে তাকে যে থাপ্পড়টা মারছে। এটা আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি তো ছিলাম সামনে, আমি দেখতেছি পুরো জিনিসটা। আমি দেখলাম যে তাকে যে মারছে এই জিনিসটা পুরো বোঝা গেছে, এবং সে যখন তাকে ছেড়ে চলে গেছে জিনিসটা, তখন সে অনেকক্ষণ মাটিতে শোয়া, অনেকক্ষণ তাকে আমরা ডাকতেছি, সে উঠতেছে না। তারপর যখন সে উঠলো, সে আমাদেরকে বলতেছে যে আপনারা এটা কেন করলেন? আমরা বললাম কি করছি আমরা? বলে আপনারা এই অভদ্রতাটা করলেন, এর জন্য আমার যে গুরু ছিলেন উনি আমার মানে মাইক দিয়েছেন এবং আমাকে বলছেন যে তোদের এই বেয়াদবি আমরা কখনোই মাফ করবো না, তোদের এটা খুব খারাপ করছিস তোরা। তো আমি পরে দেখলাম যে আসলে ওর গালের এখানে একটা দাগ ছিল। আমি মানে প্রথমে আমি করে এমন করছি হয়তো সে এমনি ফেক বলতেছে, বাট আমি আসলে দেখলাম যে তারপরে এখানে একটা দাগ। তখন আমি বুঝলাম যে তাকে আসলেই একটা থাপ্পড়, তার মানে তার যে ছিল সে থাপ্পড় মারছে আর কি তাকে। এরকম একটা ঘটনা আমার নিজের দেখা, এটা নিজের দেখার ব্যাপারটা, সেটাই খুবই অদ্ভুত এই ব্যাপারটা। লাস্টে যেটা শেয়ার করলাম সেটা আসলে অদ্ভুত। সো আমরা অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আপনাদেরকে যে এত কষ্ট করে আমাদের সাথে এসে জয়েন করেছেন আপনারা এবং এত রাতে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস। আপনাকেও ধন্যবাদ এবং রেডিও ফুর্তি সকল লিসেনারকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং আবারও বড়দিনের শুভেচ্ছা। অবশ্যই সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং অনেক অনেক হ্যাপি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আর আমরা বড়দিনে বড় বড় ধরনের ভয় দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। সো আমাদের সাথে থাকুন। আর যারা SMS করতে চান বা SMS এখনো করেননি তাদেরকে বলবো শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। চমৎকার একটা গান শুনে আসবো, আর সেটা হচ্ছে অ্যানি সং বাই জন ডেনভার। শুনছেন সারাক্ষণ সারাবেলা রেডিও That's right, ভূত FM শুনছেন সবসময়। রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত FM। আর আপনাদের SMS পাচ্ছি, আর আপনাদের SMS পাঠানোর নিয়মটি আরো একবার বলে দিচ্ছি। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে 9840 নম্বরে। এবং আমি অনেকগুলো SMS পেয়েছিও, তার মধ্যে কিছু SMS পড়ে ফেলি শুরুতেই। অপু লিখেছেন যে ভূত FM তিনি অনেক পছন্দ করেন। গত সপ্তাহে তিনি রাজশাহীতে একটা ঘটনা লিখেছিলেন এবং সেটা পড়া হয়নি। আমি ট্রাই করবো ভাইয়া পড়ার জন্য। আর দেখা যায় কি যে অনেক অনেক স্টোরি আসে বা অনেক অনেক এক্সপেরিয়েন্স আসে, সেই এক্সপেরিয়েন্সগুলো একটু মানে সবগুলো একসাথে করা যায় না, তবে যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে সেরকম ভাবে বাঁচতেও আমাদের খুব সমস্যা হয়ে যায়, মাঝে মাঝে দু একটা বাদ পড়ে যায়। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। টুটুল লিখেছেন যে আমি ভূত FM এর একজন রেগুলার লিসনার এবং তার কাছে যে সমস্ত কাহিনীগুলো রয়েছে সেই কাহিনীগুলো খুব মজা লাগে। বুঝতে পারলাম যে আপনি অনেক সাহসী টুটুল। অ্যান্ড আমাদেরকে লিখেছেন যে ঐশী লিখেছেন যে তিনি আমাদেরকে কিছু বলতে চান তাদের বাড়ি সম্পর্কে, তার সাথে কন্ট্যাক্ট করতে বলেছেন। আমি বলবো বেটার ঐশী একটা কাজ করুন, ভূত FM@radiofurti.fm BHOOT ভূত FM@radiofurti.fm এ আপনি ইমেল করে দিন, আপনার ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন, আমরা সেই ঘটনাগুলো জেনে ডেফিনেটলি আমরা আপনাকে কল করব। অনুভব লিখেছেন যে ক্রিসমাসের শুভেচ্ছা দিয়েছেন এবং তারপরে বলছেন যে তার সাথে আজকে তার কাজিন আদ্রিতা জয়েন করেছে এবং সে খুব ভয় পায়, তাকে হাই বলতে বলছেন। হাই আদ্রিতা। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন যে কেউ একজন অর্ণব রাজশাহী থেকে, তিনি বলেছেন যে ফাইনার্স থেকে SMS করেছেন, আমি সাদা আলো দেখে একবার ভয় পেয়েছিলাম। যদি ডিটেল আমাদের জানাতে চান যে কোথায় ভয় পেয়েছিলেন, কি ঘটেছিল, তাহলে ওই যে বললাম ইমেল করে জানাতে পারেন। আর আমার কাছে আরো একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে সৌমেন ভৌমিক রুমন ফরিদপুর জেলা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি ইঞ্জিনিয়ারিং পড়েন। তার যে ইমেলটা, সেই ইমেলটা আমি তার মতো করেই তার ভাষায় পড়ছি।
আমি যখন ছোট ছিলাম আমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতো যার সমাধান আমি আজও পাইনি। বিশেষ করে যখন নানা বাড়ি যেতাম, আমার নানা বাড়ি গ্রামে, একদিন আমি আর আমার মামা হাট থেকে আসছিলাম। সন্ধ্যার পর ইলিশ মাছ ছিল এবং দিনটা ছিল শনিবার। বাড়ি আসার পথে রাস্তায় একটা জায়গায় ভয় ছিল, সেই জায়গায় বড় একটা তাল গাছ ছিল। তো আমরা তাল গাছটার নিচ দিয়ে আসছি, মাছের ব্যাগ আমার কাছে ছিল। আমি ভয়ের ব্যাপারে কিছু জানতাম না। হঠাৎ দেখি আমার ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরছে। আমি তখন পেছনে ফিরে তাকাই এবং কাউকে দেখতে পাই না। কিছু দূর সামনে এগিয়ে যাই এবং একই ঘটনা আবারও ঘটে। কেউ মাছের ব্যাগটা আবারও পেছন দিক থেকে টেনে ধরে। আমি আবার তাকাই এবং ফিরে তাকিয়ে বলি, কে রে, ব্যাগটা নাকি? এবং পিছনে তাকে একটা অদ্ভুত জিনিস দেখতে পাই, যা ছিল সম্পূর্ণ কালো রঙের আর ভেতর থেকে আলো বেরোচ্ছিল, আর কোনো গঠন বোঝা যাচ্ছিল না। তো আমি একটু ভয় পাই, চমকে উঠি, মামাকে বলি যে দেখতো কি ওটা। মামা এ ব্যাপারটা জানতো। সে বলল পিছনে তাকানোর দরকার নেই, বাড়ি চল। ভয় পেয়েছে কিনা জানতে চাইলে আমি বললাম হ্যাঁ একটু পেয়েছি। বাড়ি এসে মাকে ঘটনা বললাম। মা পাশের বাড়ির একজন ফকির গোছের লোক তাকে নিয়ে আসে এবং তাকে ফু দিয়ে পানি পড়া খাওয়াই দেওয়া হয় এবং তারপর থেকে তার জ্বর এসেছিল। 4 দিন পর জ্বর সারে। এর মাঝখানে আরেকটা ঘটনায় যাব, আমাদের সেই সৌমিকেরই পাঠানো। আমরা তার আগে বলবো যে ভৌতিক টিম আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা বিফোর ইটস টু লেট আমরা জানাতে চাই যে আজকে বড়দিনের শুভেচ্ছা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, সেটা একটা। অ্যান্ড আরো একবার ওয়েলকাম ব্যাক। হ্যালো, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস রেডিও ফুর্তি লিসনার সবাইকে। এবং অনেক ব্যস্ততা ছিল এই জন্য আসলে আমি জিজ্ঞেস করেছিলাম সাকিব ভাই তো ঢাকার বাইরে গালি খেতে ফেসবুক লোকজন এই তোমার ফোন কথাবার্তা রাসেল তো আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ সেটাই। যাই হোক, বাট ইটস গুড টু বি ব্যাক। অনেক মিস করছিলাম। দ্য রিজন উই ওয়ান্ট হিয়ার ইজ বিকজ আমরা এই দেশ টিভিতে যে শোটা এয়ার করবো ওটার ফিকশন পার্ট গুলো ফিল্ম করছি এখন আমরা। ওকে, সো ওগুলা নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে আছে। আমরা সবাই আমি চাকরি করি, সো আই ক্যান গিভ টাইম আদার দেন উইকেন্ড। আমাদের তো মোটামুটি ডেট সব ঠিক আছে না, ফিক্স তো ডেট? বেসিক্যালি দেশ টিভিতে যাওয়ার একটা বড় কারণ ছিল যে আমরা যে ডেট দিব ওনারা মেনে আমার মাই এক্স বস নূর ভাই ইজ देयर, সো ওনারা আমাদের সাথে মাশাআল্লাহ খুব ফ্লেক্সিবল। আচ্ছা, সো আমরা ওনারা জানে আমি চাকরি করি ওদের, সো ওইভাবে ওনারা বলেছেন যে তোমরা রেডি হয়ে দাও। আমাদের খুব শীঘ্রই একটা প্রোমো অনের যাবে, আমরা যেগুলো শুট করছি ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমরা বানাবো। আর হোপফুলি আজকে I'll share a nice story with everyone. Oh my god. জীবন ভাই, আগে মাইক দিবেন না, যে গেস্ট আছেন। আমি চাচ্ছি যে গেস্টকে আপনি একটু পরিচয় করে দিন। Okay, this is my little buddy, ছোট friend, he's like অনেক ধরে চিনি আমি ওকে, বাট অস্ট্রেলিয়া ছিল অনেক বেশ কয়েক বছর। ওকে, সো হি ইজ ব্যাক এন্ড অনেকগুলো এক্সপেরিয়েন্স করে আসছে ওখানে। সো নাম হচ্ছে, অনেক জানলাম, নামটা জানি না। হ্যাঁ, নামটা রেজা। জীবন প্রাসঙ্গিক কথা বলতে খুব ভালোবাসে। ও আচ্ছা। ওকে, well, hello everyone, it's my first time on radio, so একটু নার্ভাস। hopefully that goes away. আর রেডিও ফুর্তি লিসনারদের সবাইকে ওয়েলকাম, and hopefully আমার এক্সপেরিয়েন্স দিয়ে তাদেরকে what's the word হ্যাপি করতে পারি, হরিফাই করতে পারি। ওকে, সো আমরা যাবো, তার আগে ঘটনাটা শেষ করে ফেলি যে আবারও লিখেছেন আমাদেরকে সৌমেন ভৌমিক রুমন। তিনি লিখেছেন যে এটা আমার এলাকায়, আমি রাত্রে বাসায় ফিরছিলাম, খুলনা থেকে নাইট কোচে উঠি। যখন নামি রাত 2:30 বা 3টা বাজবে। আমার বাসায় যেতে হলে একটা লাশ কাটা ঘর পড়তো। এছাড়া অন্য একটা রাস্তা ছিল, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে প্রায় 1 কিলোমিটার রাস্তা বেশি হতো। আর রাতে এই রাস্তায় অনেকে অনেক কিছু দেখেছে। আমি শুনেছি, কিন্তু বিশ্বাস করতাম না। আমার ভয় বরাবরই কম ছিল, তাই আমি ওই রাস্তা দিয়ে রওনা দেই। রাত বেশি হওয়ার জন্য কোনো রিক্সা ওই এলাকার কথা শুনে যেতে রাজি হলো না। বেশি রাত হওয়ার জন্য কোনো বন্ধুর বাড়িতেও যেতে ইচ্ছে করলো না। আমি তখন একা একা হাঁটা শুরু করি। যখন লাশ কাটা ঘরের কাছাকাছি আসি, আমি কিছু অদ্ভুত শব্দ শুনি। দূর থেকে মনে হচ্ছিল বিড়ালের কান্নার মতন, যা স্পষ্ট ছিল না, এবং কারো মুখ চেপে ধরলে যেরকম গুমানির মতন শব্দ হয় তেমন। এবং ওই জায়গাটা দিয়ে জোরে বাতাস বইছিল। আমি একটা সিগারেট ধরাই এবং এগোতে থাকি। সামনে দেখি একজন মহিলা লাশ কাটা ঘরের বাইরে বসে কাঁদছে, যার পরনে একটা লাল পাড়ের সাদা শাড়ি। লাশ কাটা ঘরের ভেতর আলো জ্বলছে। আমি আরো এগিয়ে যাই, ভাবি হয়তো কেউ মারা গেছে, পোস্টমর্টমের জন্য লাশ কাটা হচ্ছে। আমি প্রথমে একটু ভয় পাই,
তো রাতে সাধারণত এই পথ দিয়ে কোনো মানুষ চলাচল করে না, তো আমি মানুষ দেখে একটু সাহসও পাই এবং একা একা আসছি, তো ভয়ের জায়গায় যদি মানুষ পাই তাহলে তো ভালোই হলো। আমি আরো সামনে এগিয়ে যাই এবং রাতটা চাঁদনি রাত ছিল, তাই দূর থেকে দেখতে পাই যখন আমি আরো সামনে এগোতে থাকি ওই মহিলা বসা থেকে উঠে সামনের দিকে হাঁটতে থাকে তার দিকে, এবং লাশ কাটা ঘরের মধ্যের আলোটা নিভে যায়। তিনি আরো দ্রুত ওই মহিলার দিকে আমি এগোতে থাকি এবং আমি লাশ কাটা ঘরের কাছে চলে আসি। ওই ঘরের মধ্যে কারো কোনো অস্তিত্বই দেখতে পাই না, প্রচন্ড ভয় পাই। তখন ওই জায়গার তাপমাত্রা খুব বেশি ছিল, আমি সম্পূর্ণ ঘেমে যাই। মাসটা অগ্রহায়ণ মাস ছিল, হালকা ঠান্ডা থাকার কারণে কোনো শীতের কাপড় পরেছিলাম না। আমি দৌড়ে সামনে এগিয়ে মহিলাকে রাস্তার উপর দেখতে পাই। এবার সে আমার দিকে সামনে থেকে এগিয়ে আসছে। আমার হাতে তখন সিগারেট ছিল। ওই মহিলা শুধু শাড়ি বোঝা যাচ্ছিল, কিন্তু চেহারা বা অবয়ব ভেতরের দিকটা সম্পূর্ণ অন্ধকার কালো, খুব ভয়ঙ্কর একটা চেহারা। আমি দৌড়ে যাই এবং যেদিকে যাচ্ছে ওটা আমার পথ আটকে সামনে আসছে। আমি ওটার কাছাকাছি এসে কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে ওই বস্তুটার ভেতর দিয়ে খুব জোরে দৌড় দিই এবং মহিলার শাড়ির মধ্যে যেটা সেটা হচ্ছে মহিলাকে ভেদ করে সে বেরিয়ে যায়। এবং কিন্তু তখন তার হাতে সিগারেট ছিল এবং তিনি কিছু দূর এগিয়ে যাওয়ার পরে বাড়ি আসেন এবং বাড়ি ফিরে তাকান না, এবং বাড়ি ফিরে আসার পরে দরজায় নক করার পরে মা দরজা খুলে দেয়। আমি হুড়মুড় করে ঢুকে পড়ি। মা জিজ্ঞাসা করে আমার চেহারা দেখে আমি হাঁপাচ্ছি কেন, কি হয়েছে। আমি কিছু না বলে, কালকে সকালে শুনো তেমন কিছু না, কাউকে কিছু না বলে আমি আমার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। ওই দিন আমার বাসায় আমার এক খালাতো ভাই এসেছিল, তার রুমে সে আমার রুমে ঘুমিয়েছিল। ওকে ডেকে তুলি এবং সারা রাত জেগে থাকি। আমার ভয়ে ঘুম আসছিল না। ওকে বললাম তুই এই রাতটুকু জেগে থাক। তখন প্রায় রাত 3:45 মতো বাজে। ভোর হওয়ার পর রাতে আসার সময় সব ঘটনা ওকে খুলে বললাম এবং বাসায় আসার পর আমার জ্বর এলো। ও আমাকে লেপ দিয়ে ঢেকে দিল। সকাল হওয়ার পর ও সবকিছু মার কাছে খুলে বলল। জ্বর হওয়ার পর আমার আর কিছু মনে ছিল না। মা কি ব্যবস্থা নিয়েছিল। আমার জ্বর 8 দিন ছিল। সুস্থ হওয়ার পর মার কাছে জানতে পারলাম এই একই ঘটনা আরেক লোকের সঙ্গে ঘটেছিল প্রায় 30-24 বছর আগে, যিনি প্রচন্ড ভয় পান এবং বাড়ি ফিরে আসার পর তার জ্বর হয় এবং তিনি 1 মাস পরে মারা যান। তারপর আমরা ওই এলাকা থেকে বাসা পাল্টে ফেলি এবং অন্য এলাকায় বাসা নেই। কিন্তু সেই রাতের ঘটনার পর আমি ওই এলাকায় কোনোদিন যাইনি, দিনেও না রাতেও না। আমি এতটাই ভয় পেয়েছিলাম। এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছেন ফরিদপুর থেকে সৌমেন ভৌমিক রুমন। আমার একটা কথা বলতেই হয়, ওনার লেখার স্টাইল খুব সুন্দর। হ্যাঁ, আমি ওই জন্য চেঞ্জ না করে আমি একদম তার মতন করে ইয়ে করেছি, মানে ওনার পুরো শুনে মনে হচ্ছে তুমি গল্পটা বলছো একদম। সো কংগ্রেচুলেশনস মিস্টার আপনি আজকে বেস্ট রাইটার এটা পেয়েছেন। আসলে ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আনফর্চুনেটলি আমাদের এরকম কিছু এখনো হয়নি। আমরা খুব উদ্গ্রীব যে এরকম কিছুটা দেখবো, মানে সামনাসামনি আমরা কিছু এখনো দেখিনি। আমরা অনেক পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি যেটা বলে, যে জিনিসপত্র পড়ে যাওয়া, হঠাৎ করে কিছু একটা চোখের কোণ দিয়ে চলে গেল। আর খুব কমন হচ্ছে ওই একটা অলরেডি শেয়ার করেছি যে কল থেকে পানি পড়া শুরু করে, খুব কমন এটা। আর একটা হচ্ছে যে আলো দেখা যায়। তো আলো আমরা 90% কেসে উই ক্যান এক্সপ্লেইন, ওকে, বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করতে পারি। বাট এরকম এক্সপেরিয়েন্স এখন আমাদের হয়নি, ইনশাআল্লাহ হবে। ও মাই গড, মানে হলে খুশি হন। হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমার ভয়টা লাগে না। ওকে, আমি মানে উইথ ইউ অ্যারাউন্ড আমাদের প্রবলেম হচ্ছে যাই কিছু হয় একটা ব্যাখ্যা দাঁড়িয়ে যায় না, ওকে নিয়ে গেলে কোথাও এভরিথিং ওয়াজ সাপোজড টু হ্যাপেন হচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা ভালো একটা সাইড আছে, সেটা হচ্ছে যে সাকিব ভাই আছে মানে কেউ একজন ভয়টা ভাঙাতে পারবে। মানে ভয়টা ভাঙা না, ওটা শিল্ড। ও একটা শিল্ড, মানে ওকে মানে যত খারাপই হোক ওকে নিয়ে গেলে যা খারাপ আসছিল অর্ধেক। আমি একটা স্টোরি বলি, এখনই বলে পরে আসছি। সেটা হচ্ছে প্রবলি বিকজ আমার জন্য কিছু হয়নি, হয়তো সুমন ভাই এটা পরে আমাকে বলছে তুমি গেছিলে কিছু হয়নি। হোয়াট ক্যান আই ডু, পার্ট অফ দ্য টিম, যেতে হবে। আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা বাসা আছে, ওখানে মানুষজন থাকে, পিপল লিভ দেয়ার। একটা রুম আছে, বাসাটা যেটা হয় যে রেগুলারলি যখন আমরা বাসা রং করি ওটা রং করা হয়, কিন্তু একটা রুমে রং করে কোনো লাভ হয় না। ওকে, রুমটার প্রত্যেকবারই যেই থাকে, ইটস এ প্রিটি ওল্ড হাউস, অ্যাট লিস্ট 40 years old, খুব পুরোনো না, 40 years মানে 70 দশকের।